আচ্ছা। তো এই চ্যাপ্টার আমাদের শুরুতে যেগুলো আছে এটা হচ্ছে আদর্শ গ্যাস। আমরা যেটা সম্পর্কে পরিবেশ রসায়নে অলরেডি আমরা অনেক অনেক ভালোভাবে পড়ে আসছিলাম। এবং এই পরিবেশ রসায়নে যে সূত্রগুলো আমরা শিখছি, বয়লের সূত্র, চার্লসের সূত্র এবং লুসাকের সূত্র, এই তিনটে সূত্র কিন্তু এখানে লাগবে। আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস। তো এই পরিবেশ রসায়নের সংজ্ঞা অনুযায়ী এটার সংজ্ঞা কি, এটা এটা মনে আছে? আদর্শ গ্যাস কাকে বলে, পরিবেশ রসায়ন আমরা যে পড়ছিলাম। আচ্ছা, আদর্শ গ্যাস হচ্ছে আমাদের যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে এই গ্যাসের সকল সূত্র সমূহ মেনে চলে। মানে আমাদের গ্যাসের সূত্র কোনটা কোনটা, বয়লের সূত্র, চার্লসের সূত্র, তারপরে আছে অ্যাভোগাড্রোর সূত্র। এই সূত্রগুলা সকল তাপমাত্রা এবং চাপে যে সকল গ্যাস মেনে চলবে তাদেরকে আমরা বলবো আদর্শ গ্যাস। সকল তাপমাত্রা ও চাপে। আচ্ছা, এই বয়েল এবং এই চার্লসের এই সূত্র দুইটা মনে আছে এমনিতে? এই যে, আর এর কোনটাতে, কোনটা স্থির এটা বলো তো দেখি। বয়েল এবং চার্লসের সূত্র। বয়লের সূত্রে হচ্ছে তাপমাত্রা স্থির। আর চার্লসের সূত্রে তো চাপ স্থির। হুম, অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে। আচ্ছা, এখন আমাদের পরিবেশ রসায়নের এখানে ম্যাক্সিমাম সূত্রই লাগবে, যেমন বয়লের সূত্র, চার্লসের সূত্র, লুসাকের সূত্র এবং আদর্শ গ্যাস সমীকরণ, পিভি ইকুয়াল টু এনআরটি, আমরা এগুলো শিখছিলাম। এবং আর এর মান কোন ক্ষেত্রে কিরকম হয় এগুলো আমরা শিখছিলাম। তারপরে এই যে সিআরএমএস বেগ, এটা মনে আছে? মানে বর্গমূল গড় বর্গবেগ, যেটাকে আমরা হ্যাঁ। বলছি সিআরএমএস বেগের সূত্র এইখানে লাগবে। ওকে। তো আমরা নর্মালি পড়ানোর সময় আগে এই যে এই ফিজিক্সের চ্যাপ্টার 10 পড়াই, তারপরে গিয়ে রসায়নের পরিবেশ রসায়ন পড়াই আর কি। বাট দুইটা সেম আর কি, তুমি যে কোনো একটা পড়লে আর আরেকটাতে অত বিস্তারিত ভাবে পড়া লাগে না। আচ্ছা, তো এখন এটার সংজ্ঞা, পরিবেশ রসায়নের সংজ্ঞা সেম। যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে আমাদের গ্যাসের যে সূত্রসমূহ আছে এগুলো মেনে চলবে, তাদেরকে আমরা বলবো আদর্শ গ্যাস। ওকে। এবং আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে আমাদের একটা পার্থক্য ছিল। এবং একটা আমাদের শর্ত ছিল যে এই যে সকল বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে এই যে কখন, যখন নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা। এগুলো মনে আছে? এটা হচ্ছে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ওকে, এটা হচ্ছে নিম্ন চাপ
এবং উচ্চ তাপমাত্রায়। আচ্ছা, তো আমাদের এমনিতে বায়ুমণ্ডলে কিন্তু এই যে আমাদের এই যে আদর্শ গ্যাস বলতে কিচ্ছু নাই, কিন্তু আমাদের সকল গ্যাসগুলো হচ্ছে বাস্তব গ্যাস। আমরা সাধারণ রিয়েল লাইফে আমরা যেগুলা গ্যাস দেখি, গ্যাস তো এমনিতে দেখা যায় না আর কি, বাট আমরা যেগুলা গ্যাস এমনিতে নর্মালি ব্যবহার হইতে দেখি আর কি, এইগুলা আমাদের সকল কিন্তু বাস্তব গ্যাস। বাট বাস্তব গ্যাস আমাদের নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এবং আদর্শ গ্যাস সমূহ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে, আর বাস্তব গ্যাস সমূহ কোন সমীকরণ মেনে চলে বলো? বাস্তব গ্যাসের জন্য আমরা একটা সমীকরণ শিখছিলাম, এটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস সমীকরণ। আচ্ছা, এই ভ্যান্ডার ওয়ালস সমীকরণ এই চ্যাপ্টারে লাগবে না, বাট এটা পরিবেশ রসায়নে এটা খুবই জরুরি আর কি, ভ্যান্ডার ওয়ালস এই সমীকরণ। তো এই পরিবেশ রসায়নের শুরুর দিকে টপিক গুলা এই যে রিভিশন দিয়ে রাখবা আর কি। আচ্ছা, তো আদর্শ গ্যাসের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। এর মধ্যে যেটা সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য, যে এই গ্যাস সমূহ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলবে। এরা হচ্ছে সকল তাপমাত্রা ও চাপে আমাদের যেটা আদর্শ গ্যাস সমীকরণ, অর্থাৎ পিভি ইজ ইকুয়াল টু এন আর টি মেনে চলে। এখন এই যে আর অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা আমাদের পরিবেশ রসায়নে এটার বিভিন্ন একক আছে। একটা হচ্ছে 8.314, একটা হচ্ছে 0.082, অথবা আরো আরো দুই তিনটা ভিন্ন একক ব্যবহার করা যায়। বাট ফিজিক্সে এখানে আর এর ক্ষেত্রে সবসময় 8.314 ব্যবহার করা হয় আর কি। এইখানে এই যে 0.082 অর্থাৎ লিটার অ্যাটমসফিয়ারের যে এককটা, ওইটা ওইটা ফিজিক্সে নর্মালি ব্যবহার করা হয় না। ওকে। আর স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় এই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে এর আয়তনের উপর নির্ভরশীল। আচ্ছা, এরপরে যেগুলা আছে এগুলা আমার মনে হয় লিখে দেওয়ার দরকার আছে, কারণ আমরা এগুলো অলরেডি পড়ছিলাম। আচ্ছা, পরিবেশ রসায়ন যদি মনে থাকে, তাহলে এগুলা ওই বুঝতে এখানে কোনো সমস্যা হবে না। তো আমরা পরিবেশ রসায়ন যখন পড়ছিলাম, আমরা তখন দেখছিলাম যে এই যে এখানে গ্যাসের যে অণু বা পরমাণু সমূহ, এদের মধ্যে কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। এবং আদর্শ গ্যাসের অণুসমূহের যে নিজস্ব আয়তন, এই আয়তনটা কিন্তু খুবই নগণ্য। এগুলো মনে আছে? হ্যাঁ।
ওকে। তো এইগুলোই হচ্ছে আমাদের মেইনলি এইটার যে ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, ধরো আমি এটা বই থেকে এটা এখানে দিয়ে দিচ্ছি, এত লিখে টাইম ওয়েস্ট করার এখানে তো দরকার নেই, আমরা এগুলো অলরেডি পড়ে এসেছি ভালোভাবে। এখন এই পরিবেশ রসায়নে যেসব জিনিস খুবই ভালোভাবে পড়ানো হয়েছে, সেইগুলো কিন্তু এইখানে অত ভালোভাবে দেখানো হবে না। তো তুমি পরিবেশ রসায়নটা একটু রিভিশন দিয়ে রাখবে। আচ্ছা, যেমন এই যে আমাদের এই দুইটা বৈশিষ্ট্য, যে এখানে গ্যাসের অনুসমূহের মধ্যে কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, আমরা এগুলো পড়ছিলাম। এবং আদর্শ গ্যাসের অনুসমূহের যে তাদের নিজস্ব পরমাণু সমূহের যে আয়তন, সেটা পাত্রের মোট আয়তনের তুলনায় খুবই নগণ্য। অর্থাৎ এটা যদি একটা গ্যাস পাত্র হয়, সেই ক্ষেত্রে আদর্শ গ্যাসের যে এই পরমাণু, মানে একটা একটা পাত্রের মধ্যে যতগুলা গ্যাসের পরমাণু আছে, আমরা যদি সবগুলাকে একসাথে করি, তাহলে তারা এরকম খুবই ক্ষুদ্র একটা জায়গা দখল করবে, যেটা এই পাত্রের যে টোটাল আয়তন তার তুলনায় খুবই নগণ্য। ওকে। এইসব বৈশিষ্ট্য তোমার খ নম্বরের জন্য অথবা এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এখন এখন এই যে গ্যাসের সূত্র বলি, এখন এই সূত্রগুলোর মধ্যে এখানে কি কি আছে? আমরা অলরেডি শিখছি বয়লের সূত্র, তারপরে চার্লসের সূত্র, তারপরে আসছে আমাদের লুসাকের সূত্র, এবং এরপরে আসে অ্যাভোগাড্রোর সূত্র। ওকে। তো এখন আমাদের এই গ্যাসের মেইন এই সূত্র হচ্ছে এই তিনটা। আচ্ছা, তো আমরা এখন এখানে যদি এগুলো একটু দেখি, তাহলে শুরুতে হচ্ছে বয়লের সূত্র। তো এই বয়লের সূত্রের যেটা সংজ্ঞা বা এই বিবৃতি, এখন এগুলো আশা করি পারবা। এই বয়লের সূত্রের বিবৃতি কি? বয়লের সূত্রের বিবৃতি হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের, এইখানে ভর অবশ্যই উল্লেখ করতে হবে, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এটাকে লিখে দিব। এটা আছে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের এই গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ওকে। অতএব এখানে আয়তন হচ্ছে প্রপোর্শনাল 1/p, অথবা আয়তন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু পি।
তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু কে 1/p, অথবা পি ইন্টু ভি ইজ ইকুয়াল টু কে। অর্থাৎ এইখানে হচ্ছে চাপ এবং আয়তনের গুণফল সবসময় ধ্রুবক থাকবে। তো এই লাইন থেকে আমরা কি লিখতে পারি, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3। তো এইটা আমরা এখন সূত্র হিসেবে ব্যবহার করব, বয়েলের সূত্র হিসেবে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। আচ্ছা, এখন এই যে আমাদের বয়েলের সূত্রের গ্রাফ আছে অনেকগুলা, এগুলো আমরা শিখছিলাম। তারপরে এখন একটু এখানে দেখি। এখন এখানে খেয়াল করো, এই বয়েলের সূত্রে যেটা মেইন গ্রাফ, এটা হচ্ছে আয়তন বনাম চাপ। ওকে, এখন এইখানে আয়তন বনাম চাপের এই গ্রাফটা কিরকম হবে, যে আমাদের একটা বাড়লে একটা এখানে কমতেছে, অর্থাৎ যে পয়েন্টে চাপ সর্বনিম্ন সেই পয়েন্টে হচ্ছে ভি হচ্ছে সর্বোচ্চ। চাপ যত এক্স অক্ষ বরাবর বাড়বে, আয়তন ওয়াই অক্ষ বরাবর তত কমবে। তো এখন এইটা তো এইভাবে দেখালে আসলে সরলরেখার মতো হয়ে যায়, বাট এটা সরলরেখা হবে না, এটা হবে অনেকটা এরকম, এইরকম। এই শেপটাকে বলা হয় আয়তকার অধিবৃত্ত। যে এই শেপটা হচ্ছে আয়তকার অধিবৃত্ত। ওকে, তো এটা হচ্ছে পি ভার্সেস ভি এর গ্রাফ। এখন যদি আমি এইখানে 1/v আর এইখানে যদি পি দিই, তো 1/v ভার্সেস পি এর গ্রাফ, এটা এটা কিরকম হবে। এখন 1/v ভার্সেস পি এর গ্রাফ কিরকম হবে, এটা আমরা এই সূত্র থেকে এটা বোঝা যায়। যেমন আমরা এখানে সূত্র জানি পিভি ইজ ইকুয়াল টু কে। তাহলে পি এদিকে 1/v, আর এদিকে হচ্ছে কে। তো এখন কে কে আমরা যদি এখানে বাম দিকে নিয়ে আসি, তাহলে এটা 1/k হবে, আর এটা হচ্ছে 1/v। তো কে যদি একটা ধ্রুবক হয়, 1/কেও তো একটা ধ্রুবক হবে। এখন এই এই গ্রাফটা কিরকম হবে, এইখানে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 1/v, পি হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর 1/k কে আমরা যদি একটু ধ্রুবক হিসেবে এখানে এখানে ধরে নিই, তাহলে এটাকে আমরা এম হিসেবে চিন্তা করতে পারি, অর্থাৎ ঢাল হিসেবে। তাহলে এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স টাইপের একটা গ্রাফ হবে, যেটা মূল বিন্দু। ওকে, সেম ভাবে এখানে আরো গ্রাফ এখানে হইতে পারে, যেমন পি ভার্সেস 1/v। যদি এই পি ভার্সেস 1/v হয়, তাহলে সেম ভাবেও কিন্তু এটা কি হবে, এই যে এখন তুমি যদি পি ভার্সেস 1/v এই লাইন থেকে আমরা যদি চিন্তা করি, যে এখানে পি ভার্সেস 1/v, এইখানে পি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, 1/v হচ্ছে এক্স অক্ষ বরাবর, কে হচ্ছে ধ্রুবক অর্থাৎ এম, তাহলে এইটাও ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স টাইপের, অর্থাৎ এইটাও মূল বিন্দুগণ। ওকে, তো এখন এইখানে কিন্তু বিভিন্ন ভাবেই গ্রাফ আসতে পারে। যেমন আমি যদি 1/p ভার্সেস ভি এইখানে যদি চিন্তা করি, তাহলে এইটাও আমাদের মূলবিন্দু গামী একটা গ্রাফ হবে। তারপরে এখন যদি এখানে গ্রাফটা এরকম হয়, যে পিভি ভার্সেস পি,
তো এখন পিভি ভার্সেস পি, এখানে পিভি, দেখো এখানে পি ইন্টু ভি এর এখানে গুণফলটা কি সবসময় ধ্রুবক। তার মানে এখানে পিভি কিন্তু সবসময় একটা ধ্রুবক সংখ্যা। তো এই পিভির তো কখনো চেঞ্জ হবে না। যদি পিভি চেঞ্জ না হয় তাহলে ওয়াই অক্ষ বরাবর এই গ্রাফটা কিন্তু বৃদ্ধি পাবে না, কারণ পিভি এর মানটা ফিক্সড। তাহলে এই গ্রাফটা হবে এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর সব সব বিন্দুতে এর মান সমান। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এখন এখন আমাদের বইতে একটা এখানে প্রশ্ন আছে। এই প্রশ্নটা, এটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও, এটা আমি বই থেকে এটা নিয়ে আসি। এই প্রশ্নটা ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট? এখন দেখো, এখন এখানে আমাদের জিজ্ঞেস করছে যে বেলুনে ফু দিলে আয়তনও বাড়ে, চাপও বাড়ে, এখানে বয়লের সূত্র কি লঙ্ঘিত হয়? তো এখন এটার যে ব্যাখ্যা, তো তো আমরা নর্মালি বেলুনে যখন ফু দেই তখন বেলুনের যে আয়তন সেটা অবশ্যই বৃদ্ধি পায়। এখন বেলুনের আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে এই বেলুনের যে ভিতরকার চাপ, অর্থাৎ যদি আয়তন বৃদ্ধি পায় তাহলে সেইখানে কিন্তু অনুপরমাণুর সংখ্যা বেড়ে যাবে এবং তাদের ছোটাছুটি বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে তাদের যে অভ্যন্তরীণ চাপ, সেই চাপটা বেড়ে যাবে। এখন বয়লের সূত্রে কি, এই বয়লের সূত্রের ক্ষেত্রে কিন্তু অভ্যন্তরীণ চাপটাকে বিবেচনা করা হয় না। বয়লের সূত্রের ক্ষেত্রে বাইরে থেকে হাতের মাধ্যমে আমরা যে চাপটা প্রয়োগ করব ওই চাপটাকে বিবেচনা করা হয়। এই জিনিসটা মাথায় রাখবা। আর যে আমাদের এই যে এ, গ্যাসের অনুপরমাণুগুলোর ছোটাছুটির জন্য তারা বেলুনের গায়ে অথবা গ্যাসের পাত্রের গায়ে যে বল প্রয়োগ করে যে চাপ সৃষ্টি করে, এই চাপটা আমরা কাউন্ট করব লুসাকের সূত্রের ক্ষেত্রে গিয়ে। তো এখন এখানে জিজ্ঞেস করছে বয়লের সূত্র লঙ্ঘিত হয় কিনা। তো বয়লের সূত্রের ক্ষেত্রে আমরা যে একটু আগে বয়লের সূত্রের বিবৃতিটা দেখলাম, এখানে হচ্ছে নির্দিষ্ট ভরের গ্যাসের কথা বলা হয়েছে। আর এখন আমরা যখন বেলুনে যখন ফু দিব তখন কিন্তু বেলুনের ভিতরে বাতাস প্রবেশ করে, অর্থাৎ এইখানে গ্যাসের ভর কিন্তু বৃদ্ধি পায়। বাট আমাদের বয়লের সূত্র মেইনলি হচ্ছে নির্দিষ্ট ভরের একটা গ্যাসের জন্য। তো এখন যেহেতু এখানে গ্যাসের ভর বৃদ্ধি পাচ্ছে, তাহলে এইখানে আমাদের বয়লের সূত্রের এই কোনো কথাই আসে না, অর্থাৎ এখন এখানে বয়লের সূত্রের কোনো প্রয়োগই এখানে হবে না। এটা বুঝছো? বাট এখন এখানে যেভাবে লেখা আছে সেইভাবে আশা করি লিখে দিতে পারবে। এটা বুঝছো যে এখন বয়লের সূত্রে যেহেতু নির্দিষ্ট ভরের ক্ষেত্রে প্রযোজ্য, আর ফু দিলে যেহেতু গ্যাসের ভর বৃদ্ধি পাচ্ছে, তো এখন এইখানে তো বয়লের সূত্রে কোনো প্রশ্নই আসবে না। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের চার্লসের সূত্র।
আচ্ছা, এই চার্লসের সূত্রের সাধারণ বিবৃতি কি? চার্লসের সূত্রের সাধারণ বিবৃতি হচ্ছে স্থির চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের তাপমাত্রা সমানুপাতিক। ওকে, এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রের সাধারণ বিবৃতি। তবে চার্লসের সূত্রে আরো একটা বিবৃতি আছে, এটা আমাদের শিখতে হবে। এটা আমরা পরিবেশ রসায়নে শিখছিলাম। এটা হচ্ছে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস হতে তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য, এটা হচ্ছে বৃদ্ধি বা হ্রাসের জন্য, এটা এটা দুইটার ক্ষেত্রেই হইতে পারে। তাহলে এর আয়তন প্রতি 1 ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি করলে অথবা হ্রাস করলে 0 ডিগ্রি সেলসিয়াস এর আয়তনের 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এখন এটা একটু বুঝো। এইখানে বলছে যে ধরো যে এইখানে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াসে একটা গ্যাসের আয়তন ধরলাম যে 10 মিটার কিউব। এটা হচ্ছে একটা গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন। আগে এই সংজ্ঞাটা বুঝো। তো এখন এই 0 ডিগ্রি সেলসিয়াসে একটা গ্যাসের আয়তন যদি 10 মিটার কিউব হয়, তাহলে তুমি যদি এখানে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে এর আয়তন 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো, মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে অথবা প্রতি ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে এর আয়তন কতটুকু বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। এখানে 0 ডিগ্রিতে যে আয়তনটা ছিল, ওই আয়তনের যে আবার বৃদ্ধি পাবে তার ওই আয়তনের 1/73, অর্থাৎ 10 273। তো এখন 0 ডিগ্রি সেলসিয়াসে যদি তার আয়তন হয় 10 মিটার কিউব, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসে তার আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? এই 10 এর 1/273 বৃদ্ধি পাবে। আর এখন এই পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসে তার টোটাল আয়তন কত হবে? এই যে পূর্বেরটা প্লাস যতটুকু বৃদ্ধি পাবে, ওইটাই তো। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন আমরা যদি এইটা আপনার ফর্মালি লিখি সূত্র মতো করে, তাহলে এটা হবে, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে এটা কোনো গ্যাসের আয়তন V0। তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী 1 ডিগ্রি সেলসিয়াসে তার যে আয়তন, এটা কত হবে? আমরা তো একটু আগে দেখলাম যে 10 থাকলে 1 ডিগ্রিতে কত হবে? 10 + 10/273। তো এখন যদি এটার আয়তন V0 হয়, তাহলে এটা কি হবে? V0 + V0/273। এটা হচ্ছে তার 1 ডিগ্রিতে আয়তন। এখন এই 2 ডিগ্রিতে আয়তন কি হবে বলতো? আবার আমরা কিন্তু 1 ডিগ্রি থেকে আবার 1 ডিগ্রি বৃদ্ধি করছি। তাহলে এইটা হচ্ছে তার 1 ডিগ্রি এর আয়তন। হ্যাঁ, আবার আমরা যদি 1 ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে আবার তার আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? আবার V0/273 কিন্তু বৃদ্ধি পাবে। তো
এটা কত হচ্ছে? 2 v0 বাই 273। তাহলে 3 ডিগ্রিতে এটার যে আয়তন, এইটা, এখন এইটা থেকে কিন্তু আবার v0/273 বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে v0 + 3 v0/273। তো সেম ভাবে এখন তুমি যতই তাপমাত্রা বৃদ্ধি করো না কেন, এইভাবে তোমার প্রতিবারই এই যে একটা v0/273 করে এইখানে প্রতিবারই বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমাদের টি ডিগ্রি সেলসিয়াস, অথবা এটাকে θ ডিগ্রি সেলসিয়াস লেখা হয়। আচ্ছা, আমরা এটাকে থিটাই লিখি। তাহলে যখন আমাদের তাপমাত্রা হবে θ ডিগ্রি সেলসিয়াস, তখন এর যে আয়তন, এটা কত হবে? এটা হবে v0 + θ × v0 / 273। এটা হচ্ছে তার আহ, তার θ ডিগ্রি সেলসিয়াসের তার আয়তন। ওকে। এখন যদি এটা ভি হয়, যে এটা তার আমাদের θ ডিগ্রিতে তার আয়তন ভি। ওকে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো? ভি সমান, আমরা যদি এখানে লসাগু করি, 273, এটা হচ্ছে 273 × v0 প্লাস θ × v0। তো এখন আমরা যদি এখানে v0 এখানে কমন নেই, v0/273, তাহলে এখানে ভিতরে থাকবে 273 প্লাস থিটা। এখন এই থিটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে আছে, আমরা তো এটা ডিগ্রি সেলসিয়াসে এটাকে নিচ্ছি। তাহলে এখন ভি সমান এই যে v0/273, এটা কি হবে? এই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে 273 যোগ করলে কত হয়? মানে এটা কোন এককে চলে? হুম, এটা মনে নেই? না। এইগুলা যদি মনে না থাকে, তাহলে ম্যাথ বা কেমিস্ট্রি এগুলো কিভাবে করবো? এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে এটা হবে কেলভিন এককে। তাহলে আমরা কেলভিন এককে আমরা এটাকে লিখবো টি। এটা ক্যাপিটাল টি কে আমরা নর্মালি কেলভিন স্কেলে যে তাপমাত্রা, ওইটা দ্বারা লিখি আর কি। তাহলে আমাদের ফাইনাল সূত্র আসলে এটা, যে θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভি হবে v0 / 273 × টি। এখানে টি হচ্ছে মানে কেলভিন স্কেলের তাপমাত্রা, আর ভি হচ্ছে এখানে θ ডিগ্রিতে আয়তন, আর v0 হচ্ছে এখানে 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন। ওকে। তাহলে এখন যে আমাদের এখানে সূত্র, এটা হচ্ছে v0/273 × টি। তো এখানে 273 তো ধ্রুবক, আর আমাদের একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তন সবসময় নির্দিষ্ট থাকে। অর্থাৎ v0 আমাদের প্রতিটা গ্যাসের জন্য ফিক্সড, যেটা 0 ডিগ্রি সেলসিয়াসে তার আয়তন ফিক্সড। ওকে। তাহলে v0 আর 273 যদি ধ্রুবক হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? v0, এই যে সমান চিহ্ন, এবং v0/273 দুইটাই যদি এখানে ধ্রুবক হিসেবে থাকে, তাহলে এই দুইটাই এখান থেকে চলে যাবে, একটা সমানুপাতিক চিহ্ন আসবে, যেটা যে ভি প্রপোর্শনাল টু টি প্রকাশ করে। এটাই হচ্ছে আমাদের চার্লসের সূত্রের সাধারণ বিবৃতি, যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রা বলতে কেলভিন তাপমাত্রাকে বোঝায়। এটা বুঝছো? বুঝছি। ওকে।